আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শ্বসন অর্থাৎ রেসপিরেশন বা শ্বসনকে আমরা তিনটি পর্যায়ে ভাগ করব। একটা হচ্ছে রেসপিরেশন 1, রেসপিরেশন 2, রেসপিরেশন 3। শ্বসন এবং তার প্রকারভেদ, শ্বসনকে নিয়ন্ত্রিত দহন বলে কেন, আজ আমরা আলোচনা করব। শ্বসন কাকে বলবো? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে বিভিন্ন শ্বসন উৎসেচকের সহায়তায় সম্পূর্ণ বা আংশিক রূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও জল ও বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন করে। কোষমধ্যস্থ স্থৈতিক শক্তি গতীয় শক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয়, তাকে বলতে পারি আমরা শ্বসন। প্রশ্ন দেয়, শ্বসনকে নিয়ন্ত্রিত দহন বলবো কেন? দহন হচ্ছে একটি অনিয়ন্ত্রিত জারণ প্রক্রিয়া বা বলতে পারি অজৈব রাসায়নিক প্রক্রিয়া। দহনে কোষস্থ বস্তু অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয় এবং কোষমধ্যস্থ শক্তি তাপ শক্তি ও আলোক শক্তি রূপে বাইরে মুক্ত হয়ে থাকে এবং দহন উচ্চ তাপমাত্রায় সংঘটিত হয়ে থাকে। এখানে উৎসেচকের কোনো প্রভাব পরিলক্ষিত হয় না। যেমন কয়লা পোড়ালে 400 থেকে 500 ডিগ্রি ফারেনহাইট তাপ উৎপন্ন হয়, কিন্তু শ্বসন হচ্ছে নিয়ন্ত্রিত জারণ প্রক্রিয়া অর্থাৎ জৈব রাসায়নিক প্রক্রিয়া। এখানে কোষস্থ শ্বসন বস্তু গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে সম্পূর্ণ বা আংশিক রূপে জারিত হয় এবং এই জারণে উৎসেচকের ভূমিকা বর্তমান, অর্থাৎ এটি ধাপে ধাপে জারিত হয়ে থাকে। প্রতিটি ধাপে উৎপাদিত যৌগ বর্তমান এবং নিয়ন্ত্রিত তাপমাত্রায় সংঘটিত হয়ে থাকে। আবার শ্বসন প্রক্রিয়ায় কোষস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তি বা গতিশক্তি রূপে বাইরে মুক্ত হয়ে থাকে। তাই শ্বসনকে নিয়ন্ত্রিত দহন বলা হয়ে থাকে। আমাদের এখন আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে ভাসমান শ্বসন আর প্রোটোপ্লাজমীয় শ্বসন কাকে বলে। যে শ্বসনে গ্লুকোজ শ্বসন বস্তু হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হয় ভাসমান শ্বসন বা ফ্লোটিং রেসপিরেশন। প্রোটোপ্লাজমীয় শ্বসন কাকে বলবো? যে শ্বসনে প্রোটিন বা স্নেহ বস্তু শ্বসন বস্তু হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোটোপ্লাজমীয় শ্বসন। শ্বসনকে আমরা ভাগ করি সবাত শ্বসন, অবাত শ্বসন ও সন্ধ্যা। প্রথমে আমরা সবাত শ্বসন কাকে বলব। সবাত শ্বসন বলতে কি বুঝব? সবাত শ্বসন কাকে বলবো? না, যে শ্বসন পদ্ধতিতে বায়ুজীবী জীবকোষে, বায়ুজীবী জীব মানে যারা ফ্রি অক্সিজেন নিতে পারে, কোষস্থ শ্বসন বস্তু গ্লুকোজ মুক্ত বা আণবিক অক্সিজেনের উপস্থিতিতে
বিভিন্ন শ্বসন উৎসেচকের সহায়তায় সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন করে এবং কোষমধ্যস্থ শক্তির সম্পূর্ণ নির্গমন ঘটে, অর্থাৎ 686 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। তাকে আমরা বলতে পারি কি সবাত শ্বসন। তাহলে যে শ্বসন পদ্ধতিতে বায়ুজীবী জীবকোষে কোষস্থ শ্বসন বস্তু গ্লুকোজ মুক্ত বা আণবিক অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন শ্বসন উৎসেচকের সহায়তায় সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে এবং শ্বসন বস্তু মধ্যস্থ সমস্ত শক্তি মুক্ত হয়, তাকে বলতে পারি সবাত শ্বসন। সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণের ব্যাখ্যাটা কি? না, গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই প্রকার শ্বসনে 1 গ্রাম অণু বা 180 গ্রাম গ্লুকোজকে সম্পূর্ণরূপে জারিত করতে 6 অণু অক্সিজেন প্রয়োজন হয়। নেক্সট, উপজাত পদার্থ রূপে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ও 6 অণু জল উৎপন্ন হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট, 180 গ্রাম গ্লুকোজকে জারিত করতে সম্পূর্ণ শক্তি অর্থাৎ 686 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়। অর্থাৎ 180 গ্রাম গ্লুকোজ জারিত হলে 686 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়। নেক্সট, শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণের দরুন শোষিত অক্সিজেনের সমপরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, উপজাত 6 অণু কার্বন ডাইঅক্সাইড এর উপজাত 6 অণু কার্বন ডাইঅক্সাইডের 12 পরমাণু অক্সিজেনের মধ্যে 6 পরমাণু অক্সিজেনের উৎস হল গ্লুকোজ। নেক্সট, খাদ্যের জারণে আবদ্ধ রাসায়নিক শক্তি তথা স্থৈতিক শক্তি সম্পূর্ণরূপে গতিশক্তি রূপে মুক্তি লাভ করে এবং সবাত শ্বসনে 1 গ্রাম অণু গ্লুকোজের জারণে 38 গ্রাম অণু এটিপি উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে অবাত শ্বসন কাকে বলতে পারি এবং অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটা আমরা জানি। এখন অবাত শ্বসন কাকে বলতে পারি? যে শ্বসন পদ্ধতিতে অবায়ুজীবী জীবকোষে অথবা অণুজীব কোষে কোষস্থ শ্বসন বস্তু গ্লুকোজ মুক্ত বা আণবিক অক্সিজেনের অনুপস্থিতিতে কিন্তু অক্সিজেনযুক্ত যৌগে অক্সিজেনের সহায়তায় আংশিক রূপে জারিত হয়ে অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেনের সহায়তায় আংশিক রূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে কোষমধ্যস্থ শক্তির আংশিক নির্গমন ঘটে, তাকে আমরা বলতে পারি অবাত শ্বসন। এখন অবাত শ্বসনের সংজ্ঞাটা আবার আমরা একটু আলোচনা করি। যে শ্বসন পদ্ধতিতে
অবায়ুজীবী জীবকোষে অথবা অণুজীব কোষে কোষস্থ শ্বসন বস্তু গ্লুকোজ মুক্ত বা আণবিক অক্সিজেনের অনুপস্থিতিতে এবং অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেনের সহায়তায় আংশিক রূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে এবং কোষমধ্যস্থ শক্তির আংশিক নির্গমন ঘটে। 50 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়, তাকে বলতে পারি অবাত শ্বসন। যেমন গ্লুকোজ 6 অণু অক্সিজেন দ্বারা জারিত হয়, উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড, জল ও নাইট্রোজেন ডাইঅক্সাইড। অবাত শ্বসনকালে অক্সিজেন সরবরাহ করে বিভিন্ন অণুজীব, যেমন থায়োব্যাসিলাস নাইট্রেট, ডিসালফোভিব্রিও সালফেট, মিথেন ব্যাকটেরিয়া কার্বনেট। এখন এদের প্রান্তীয় শ্বসন পথ সংক্ষিপ্ত বলে শ্বসন শক্তি কম পরিমাণে নির্গত হয়ে থাকে। প্রান্তীয় শ্বসন পথ সংক্ষিপ্ত বলে শ্বসন শক্তি কম পরিমাণে নির্গত হয়। তার মানে কয়েক প্রকার অবায়ুজীবী ব্যাকটেরিয়া দেহে এই অবাত শ্বসন সংঘটিত হয়। মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতেই প্রধানত এদের অবাত শ্বসন সংঘটিত হয়ে থাকে। ধান ও গমের বীজের অঙ্কুরোদ্গমের সময় অবাত শ্বসন সংঘটিত হয়। এখন এরপরে হচ্ছে আমরা আমাদের সন্ধান কাকে বলি, যে শ্বসন পদ্ধতিতে কোষস্থ শ্বসন বস্তু গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে বিভিন্ন শ্বসন উৎসেচকের সহায়তায় আংশিক রূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড প্রভৃতি বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন করে থাকে এবং আংশিক শক্তির নির্গমন ঘটে। যেমন কুহল সন্ধানের ক্ষেত্রে 50 কিলো ক্যালোরি, ল্যাকটিক অ্যাসিড সন্ধানের ক্ষেত্রে 36 কিলো ক্যালোরি। তাকে বলা হয় সন্ধান। সন্ধানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কোহল সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান। সিলেবাস অনুসারে কোহল সন্ধান কাকে বলব? যে সন্ধান প্রক্রিয়া ইস্ট নামক ছত্রাকের দেহকোষে কোষস্থ শ্বসন বস্তু গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে বিভিন্ন শ্বসন উৎসেচকের সহায়তায় আংশিক রূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও ইথাইল অ্যালকোহল নামক জৈব যৌগ উৎপন্ন করে এবং আংশিক শক্তির নির্গমন ঘটে, ব্র্যাকেটে 50 কিলো ক্যালোরি, এবং কোষ বহিস্থ দ্রবণ গেঁজিয়ে ওঠে বা ফেনায়িত হয়ে ওঠে, তাকে আমরা বলতে পারি কোহল সন্ধান। কোহল সন্ধানের রাসায়নিক সমীকরণটা আমরা কিভাবে দেখব? দেখো এখানে করা আছে, গ্লুকোজ পাইরুভেট ডিকার্বক্সিলেজ নামক উৎসেচকের উপস্থিতিতে প্রথমে রূপান্তরিত হয় পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড একই উৎসেচকের সাহায্যে রূপান্তরিত হয় অ্যাসিটাল ডিহাইড ও কার্বন ডাইঅক্সাইড। এই অ্যাসিটাল ডিহাইড NADH2 সহায়তায় কোহল ডিহাইড্রোজিনেজ উৎসেচকের উপস্থিতিতে রূপান্তরিত হয় ইথাইল অ্যালকোহল এবং
উৎপন্ন করে থাকে 50 কিলো ক্যালোরি শক্তি। এক কথায় বলা যায় গ্লুকোজ জাইমেজ উৎসেচকের প্রভাবে উৎপন্ন করে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড ও 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়ে থাকে। এখানে আমরা দেখি শক্তির পরিমাণ কোল সন্ধানের ক্ষেত্রে অত্যন্ত কম। ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলতে পারে? যে সন্ধান প্রক্রিয়ায় মানবদেহের পেশিকোষে অথবা অবায়ুজীবী অণুজীব দেহকোষে অবায়ুজীবী অণুজীবের দেহকোষে কোষস্থ শ্বসন বস্তু গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে বিভিন্ন শ্বসন উৎসেচকের সহায়তায় আংশিক রূপে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড নামক জৈব যৌগ উৎপন্ন করে এবং আংশিক শক্তির নির্গমন ঘটায়। তাকে বলতে পারি ল্যাকটিক অ্যাসিড সন্ধান। যে সন্ধান প্রক্রিয়ায় মানবদেহের পেশিকোষে এবং অবায়ুজীবী অণুজীবের দেহকোষে কোষস্থ শ্বসন বস্তু গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে বিভিন্ন শ্বসন উৎসেচকের সহায়তায় আংশিক রূপে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড নামক জৈব যৌগ উৎপন্ন করে এবং আংশিক শক্তির নির্গমন ঘটে, তাকে বলে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। ল্যাকটিক অ্যাসিড সন্ধানে CO2 উৎপন্ন হয় না। রাসায়নিক বিক্রিয়াটা কি ভালো করে দেখো। গ্লুকোজ পাইরুভেট ডিকার্বক্সিলেজ নামক উৎসেচকের উপস্থিতিতে রূপান্তরিত হয় পাইরুভিক অ্যাসিডে। এই পাইরুভিক অ্যাসিড ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সাহায্যে পাইরুভিক অ্যাসিড ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সাহায্যে উৎপন্ন করে ল্যাকটিক অ্যাসিড CH3 CHOH COOH এবং আংশিক শক্তির নির্গমন ঘটে 36 কিলো ক্যালোরি শক্তির নির্গমন ঘটে থাকে। একে বলা হয় ল্যাকটিক অ্যাসিড সন্ধান। এখন আমাদের যেটা দেখা যাচ্ছে যে এই ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় তোমার 36 কিলো ক্যালোরি, আর কোহল সন্ধানের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে 50 কিলো ক্যালোরি শক্তি। তাহলে আজকের আমরা জানলাম শ্বসন কাকে বলবো, শ্বসনকে নিয়ন্ত্রিত দহন বলে কেন, জানলাম সবাত শ্বসন কাকে বলে, সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ ও তার ব্যাখ্যা, অবাত শ্বসন কাকে বলে, অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ, অবাত শ্বসন কোথায় কোথায় সংগঠিত হয়, জানলাম সন্ধান কাকে বলে, কোহল সন্ধান বলতে কি বোঝো, কোহল সন্ধানের রাসায়নিক সমীকরণ, জানলাম ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে, ল্যাকটিক অ্যাসিড সন্ধানের রাসায়নিক বিক্রিয়া। আমাদের এরপরে আলোচনাটা রেসপিরেশন 2 মধ্যে পাওয়া যাবে। আজ এই পর্যন্ত।